আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। 36,000 টাকা, 36,000 টাকার ইনভেস্টমেন্ট মোটামুটি এই বাংলায় চলে এসেছে বা আসছে। হ্যাঁ, এবার আপনারা বলতেই পারেন যে শিলান্যাস আর রিয়েল ইনভেস্টমেন্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। একটা সময় পশ্চিমবঙ্গে, আমি নাম বলছি না, কিন্তু একটা সময় পশ্চিমবঙ্গে অনেকের মনে এই আশঙ্কাটা থাকতো যে আর কতগুলো মৌ স্বাক্ষরিত হবে আর কতগুলো শিল্প এখান থেকে বেরিয়ে যাবে। শিলা দেবী নাম দিয়ে দেওয়া হয়েছিল একজনকে, এক রাজনীতিবিদকে শিলা দেবী বলে ডাকা হতো, কারণ শিলান্যাস তিনি বিভিন্ন জায়গায় করতেন কিন্তু শিল্প আসতো না। যাই হোক, আমি যদি হিসেবটা দেখি এই মুহূর্তে লাক্স ইন্ডাস্ট্রিজ মানে লাক্স কোজি, শুভেন্দু অধিকারী যে উদ্বোধনটা করলেন সেই লাক্স কোজি 600 কোটি টাকা ডানকুনিতে ইনভেস্ট করছে। শ্যাম স্টিল 15,000 কোটি টাকা ইনভেস্ট করছে মেজিয়াতে। ফিউশন CX 9,000 কোটি টাকার, মাফ করবেন 100 কোটি টাকার এবং 9,000 চাকরির সুযোগ করে দিচ্ছে বাংলাতে। লারসন অ্যান্ড টুব্রো L&T 4,500 কোটি টাকার AI ডেটা সেন্টার বানাচ্ছে, যেখানে 25,000 চাকরি হতে পারে। বর্জার পেইন্টস 1,600 কোটি টাকার, আরও বলছি 1,600 কোটি টাকার ইনভেস্টমেন্ট এই বাংলায় করছে। ITC, যারা এখনও কলকাতা ছাড়েনি, সেই ITC 2,300 কোটি টাকার এক্সপ্যানশন অর্থাৎ বৃদ্ধি করছে, ব্যাপকভাবে উন্নয়ন করছে তাদের কারখানাগুলোর এই বাংলাতে। আমুল 650 কোটি টাকা, যেটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করলেন, ডেয়ারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন। এবং এই 650 কোটি টাকা যেটা উদ্বোধন করা হলো, এই 650 কোটি টাকা কিন্তু বাড়বে। তার কারণ একটা আমুল আসার মানে হলো অন্যান্য ডেয়ারি ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে দুগ্ধজাত পদার্থ বা দুগ্ধজাত পণ্যের, সেগুলো কিন্তু বাড়বে এই বাংলাতে। বাংলা একটা হাব হতে পারে। আমুল বাদে JSW ইনফ্রাস্ট্রাকচার 800 কোটি টাকার, 832 কোটি টাকার কলকাতা ডক প্রজেক্ট বানাচ্ছে। এবং আদানি গোষ্ঠী, কারণ আদানির সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তো বৈঠকের ছবি আমরা দেখিয়েছিলাম। গভীর বন্দর তৈরি করছে তারা, সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করছে, এই সমস্ত কিছু হচ্ছে। এর মানেটা কি আমার আপনার পকেটে কোনো টাকা আসবে না আসবে না? মানে বেসিক জিনিসটা হচ্ছে আমি আপনি শুধু খবরগুলো করে যাব, কোনো কিছু আসবে না আমাদের পকেটে। এটা নিয়েই আজকের জবাব চায় বাংলা। বঙ্গে শিল্পের নবজাগরণ, এটাই সময়। এখনই ইনভেস্ট করুন, এখনই ফিরে আসুন, ছেলেমেয়েগুলোকে আর বাইরে পাঠাবেন না। এই যে চাকা ঘুরতে শুরু করেছে, আগামী 5 বছরের মধ্যে আর হয়তো আমাদের ছেলেমেয়ের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। দুটো ইস্যু এক এক করে দেখে নেব। বঙ্গের শিল্পের নবজাগরণ এবং তার পাশাপাশি আজকে স্পেশাল ডে। আজ কিসের ডে সেটাও দ্বিতীয় টপিকে বলবো। প্রথম টপিক, বঙ্গে শিল্পের নবজাগরণ। এখনই সময়, ডু ইট নাও। 100 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট করলে বাংলাতে অনেক ছাড় মিলবে, অনেক সুবিধা মিলবে। 1,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করলে সরকার আপনার কাছে আসবে। এরকম অনেক সুযোগ সুবিধা আপনাকে এই সরকার দিচ্ছে। এই সরকার, তার কাছে এখন শিল্পপতিকে যেতে হবে না, শিল্পপতির কাছে সরকার আসবে। আপনার কাছে যদি যেটা আইডিয়া থাকে, আপনার কাছে যদি পুঁজি থাকে, পুঁজি এবং আইডিয়াকে মিলিয়ে এই বাংলায় যদি আপনি ইনভেস্ট করতে চান, এটাই স্বর্ণ সুযোগ, এটাই স্বর্ণ সময়। কিন্তু এখন আমরা যে কথাগুলো এই সময় বলছি শিল্প নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে, পৃথিবীর সবচেয়ে বড় এই মুহূর্তের বিজ্ঞাপন, সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট, সবচেয়ে বেশি TRP, সবচেয়ে বেশি স্পন্সর্স, সব কিছু
যে ইভেন্টকে কেন্দ্র করে সেই ইভেন্টের শেষ দিন আজ, কে জিতবে কে হারবে সেটা নিয়েও রাত 8:30 থেকে গোটা বাংলা মেতে উঠবে। এবং এই প্রথমবার রাজ্য সরকার নন্দন থেকে শুরু করে রবীন্দ্র সদনের মতন বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে জায়ান্ট স্ক্রিনে, অর্থাৎ সিনেমার মতন করে মেসিকে আজকে জায়ান্ট স্ক্রিনে দেখতে পারবেন। বিভিন্ন এলাকায় আপনার পাড়ায় পাড়ায় বিরাট এলইডি করে রাজ্য সরকার, শুভেন্দু অধিকারী এবং ইন্দ্রনীল খাঁ এই ব্যবস্থা করেছে। দ্বিতীয় টপিক সেটা নিয়ে আপনারা বলুন, ময়ূককে বলুন। এই যে ডিবেটটা যখন চলছে, জবাবটায় বাংলা যখন চলছে, তখন আমি লাইভে আপনাদেরকে এটাও জিজ্ঞেস করছি, স্পেন জিতবে না আর্জেন্টিনা? ইউটিউব লাইভ স্ট্রিমিং এ আপনারা কমেন্ট করুন কে জিতবে। ময়ূককে জানান, ময়ূককে জানান। আমি স্পেনের দিকে থাকছি না, আমি আর্জেন্টিনার দিকে আপাতত রয়েছি, কারণ আর্জেন্টিনা এবার নিজেকে প্রুফ করে দিয়েছে, মেসি নিজেকে প্রুফ করে দিয়েছে। আপনারা জানান, কমেন্ট করুন। আমরা আমাদের যে পোল, সেই পোলও শুরু করছি, আমাদের ইন্টারনেট পোল, অর্থাৎ ফেসবুকে কত শতাংশ মানুষ বলছে স্পেন জিতবে না আর্জেন্টিনা, এক্সে কত শতাংশ বলছে, ইউটিউবে কত শতাংশ বলছে, তার ট্যালি করাও আমরা শুরু করে দিচ্ছি। রাত 8:30টায় যখন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ আমাদের সঙ্গে বসবেন, তখন আমরা সেই ট্যালির রেজাল্টটা আপনাদের বলবো। জেতার আগেই অনেকে প্রেডিক্ট করছেন, সেই প্রেডিক্টগুলো কোন দিকে হচ্ছে সেটাও আমরা বলবো। এবার আমরা প্রথম যে টপিকটা, সেই প্রথম টপিকে যাই। অর্থাৎ আরেকবার যদি প্লেটটা আমি পিসিআরকে দেখানোর জন্য বলি, প্রথম প্লেটটা শিল্পের নবজাগরণ। শিল্পের নবজাগরণ কেন বলছি? আমি যখন আপনার সাথে কথা বলছি, আমার খারাপ লাগছে যে আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করছে, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। আমি সাইডে সেগুলো চালানোর জন্য বলবো এবং ফুল ফ্রেমেও আমি নেব। আমাদের বাংলা কি ছিল আর কি হয়েছে আমাদের বাংলা। এই যে কথায় কথায় অনেকে বলে না গুজরাট এগিয়ে গেছে, গুজরাট আমাদের থেকে এগিয়ে ছিল না, বিশ্বাস করুন। উত্তরপ্রদেশ এগিয়ে গেছে, উত্তরপ্রদেশ আমাদের থেকে এগিয়ে ছিল না। আমাদের এই বেলডাঙ্গা, এই মুর্শিদাবাদ, বেলডাঙ্গা মুর্শিদাবাদের লোকের পকেটে যে টাকাটা থাকতো, আমেরিকা ইংল্যান্ডের লোকের পকেটে সেই টাকাটা 1 বছরে আসতো। মুর্শিদাবাদ ছিল 5ম সবচেয়ে ধনী শহর। আজকে মুর্শিদাবাদের অবস্থা কি? মালদার অবস্থা কি? আমরা আমাদের মালদার আম গ্লোবালি মার্কেটিং করতে পারছি। জাপানের মিয়াকাজি আম নিয়ে সারা পৃথিবী হ্যাংলামো করে। মিয়াকাজি আম কিন্তু আমাদের ল্যাংড়া, আমাদের অন্যান্য যে সমস্ত কোহিতুরের মতন আম রয়েছে তার থেকে ভালো খেতে নয়। আলফানজো নিয়ে আমরা দেখি মহারাষ্ট্রে বড় বড় কোম্পানি আলফানজো আম বিক্রি করছে। বিয়েতে পর্যন্ত আলফানজো আম এই সুন্দর সুন্দর হ্যাম্পারে দেওয়া হচ্ছে। কেন আমাদের বাংলার যে আমগুলো রয়েছে সেগুলো মার্কেটিং করা যায় না? বাংলার লিচু মার্কেটিং করা যায় না? বাংলার মিষ্টি, সেই মিষ্টিগুলো কেন আমেরিকাতে হাই এন্ড ডেজার্ট হিসেবে বিক্রি হবে না? ভাবতে হবে, ভাবতে হবে। আমাদের টেম্পল ইকোনমি আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। রথযাত্রাকে কেন্দ্র করে যে পরিমাণ অর্থনীতি এবছরই বৃদ্ধি হলো এবং শ্রাবণী মেলাকে কেন্দ্র করে জাতীয় মেলার তকমা পেয়েছে, যেভাবে এবছর লক্ষ লক্ষ মানুষ তারা ইনভেস্ট করতে চাইছে এই সমস্ত জায়গায়। ভাবতে হবে পর্যটন নিয়ে, ভাবতে হবে শিল্প নিয়ে। একদিকে হেভি মেটাল ইন্ডাস্ট্রি তৈরি হবে, একদিকে সফট ইন্ডাস্ট্রি তৈরি হবে, ছেলেমেয়েগুলো কাজ পাবে। বাইরে গিয়ে হোটেলে রেস্টুরেন্টে বাসন মাজার কাজ করতে হবে না আমার বাড়ির ছেলেমেয়েগুলোকে, তারা এই বাংলাতে কাজটা করবে। আমি গ্রাফিক্সটা চালানোর জন্য বলবো এবং তারপর আমাদের সাথে অতিথিরা থাকবে। আমি এই গ্রাফিক্সটা ফুল ফ্রেমে প্রথমে চালানোর জন্য বলবো এবং সাইডেও কিছুটা দেখিয়ে সাইডেও চালানোর জন্য বলবো। একবার দেখে নিন বাংলার কি ছিল এবং কি হয়েছে। বঙ্গে একটা সময় ভারতের প্রথম প্রেসিডেন্সি ব্যাংক কোথায়? এই বাংলায়। ভারতের প্রথম পাট কল এই বাংলায়। ভারতের প্রথম বাণিজ্যিক কয়লা খনি এই বাংলায়। আমি সাইডে যে গ্রাফিক্সটা চলছে এক এক করে আমি বলছি। এই যে ভারতের প্রথম স্বদেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, মানে প্রথম ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস কোম্পানি, এটা কোথায় হয়েছিল? কলকাতায়, বেঙ্গল কেমিক্যালস, 1901-এ। আর আজ বাঙালি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমরা ঠিক এশিয়া মার্কেটে কত নম্বর র্যাঙ্কে রয়েছি? ব্রিটিশ ভারতের প্রথম সমুদ্র বন্দর না গুজরাটে ছিল না,
কলকাতা বন্দর ছিল, কলকাতা বন্দরে আজ ড্রেজিংয়ের অভাবে কলকাতা বন্দরে কয়েক লক্ষ হাজার কোটি টাকা আমরা লস করছি, লক্ষ হাজার কোটি টাকা, 1 লাখ 2 লাখ কোটি টাকা বেশি আমরা লাভ করতে পারছি না। আমাদের এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম, ইনফ্যাক্ট আরেকটা ট্রিভিয়া আপনাকে দিই, এটা এখানে লেখা নেই, এশিয়ার প্রথম এই যে এসক্যালেটর বা লিফটের কথা বলা হয়, আজও যদি রাজভবন বা লোকভবনে যান, এশিয়ার প্রথম লিফটটা পর্যন্ত এই কলকাতায় আনা হয়েছিল। ভারতবর্ষের প্রথম বিদ্যুৎ এসেছিল এই কলকাতা শহরে, রাজভবনে বা লোকভবন এখন যাকে বলা হয়। ভারতের প্রথম মেট্রো রেল, এশিয়ার প্রথম মেট্রো রেল, ভারতের প্রথম বাণিজ্যিক কয়লা খনি, এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গে ছিল একটা সময়। ভাগ্যিস সিঙ্গাপুর একটা আলাদা রাষ্ট্র হিসেবে বেরিয়ে এসেছিল। সিঙ্গাপুরের প্রথম রাষ্ট্রনায়ক এই কলকাতাকে দেখিয়ে বলেছিল যে আমি আমার দেশকে এই শহরটার মতন করতে চাই, দ্যাটস ক্যালকাটা। সেই নস্টালজিয়ার আজকের বাস্তবের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু আমি বলছি যে এখন সময়, দিস ইজ দ্য গোল্ডেন টাইম। এবং 2024 সালে, 2026 তো অনেক বড় কথা, 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন কলকাতায় এসেছিলেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি তো ওই পেপটক যারা দেয় সেরকমভাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য আপনি সবচেয়ে বড় আইকন হতে পারেন, আপনি মেন্টর হিসেবে কাজ করতে পারেন, যদি আপনি কোনোদিন পশ্চিমবঙ্গের দায়িত্ব পান, মেন্টর হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের চাকাকে কি করে ঘোরাবে। প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে দেখো ময়ূক, আমার রাজ্যে, আমি যে রাজ্য থেকে আসি গুজরাট, সেখানে নুন ছাড়া বাকি কোনো কিছু আমরা পাই না। তোমাদের রাজ্যে এত কিছু আছে, এত প্রাকৃতিক সম্পদ আছে, তারপরেও তোমাদের রাজ্যের মানুষজনের পকেটে টাকা নেই কেন? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। 2024 সালে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন, 2026-এ এসে সে কাজটা সবে শুরু হয়েছে। আমি বলছি না যে এখনই কমপ্লিসেন্সি থাকা উচিত। শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী তাপস রায়, মৌমিতা দি, যারা এই মুহূর্তে আমাকে জবাব চায় বাংলাতে দেখছেন, তাপস রায় এবং মৌমিতা দিও আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের সাথে অত্যন্ত সফলভাবে কাজ করছেন নিজের নিজের এরিয়াতে, শিল্পপতি, উদ্যোগপতি, তারাও আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কিন্তু আমি একবার দেখানোর জন্য বলবো, প্রধানমন্ত্রী সেদিন বাংলার সম্ভাবনা নিয়ে ঠিক কি বলেছিলেন আমাকে, এটা কিন্তু আজও জাস্ট টুল বুক হিসেবে ফলো করলে অনেক কিছু চেঞ্জ হতে পারে। ইন্টেনশনটা রাজ্য সরকারের এখন আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারকে আরো বেশি এই কাজটা করতে হবে। এবং এটা করতে হবে কারণ আমরা 50 বছর পিছিয়ে থাকতে পারি না। এবং বিজেপিকেও এটা বুঝতে হবে যে বাংলা এভাবে সুপার ম্যান্ডেট দিয়েছে, তারপরে আমরা ওয়েট করতে পারি না কাল সকালের জন্য। যদি আজ রাতে ফাইল সই করতে হয়, প্লিজ ডু ইট। যদি আজ রাতে নবান্নতে কোনো ফাইলের জন্য অপেক্ষা করতে হয় মন্ত্রীকে বা আমলাকে, প্লিজ ডু ইট স্যার। প্রধানমন্ত্রী কি বলেছিলেন একবার শুনবো। मोदी जी, बंगाल जहाँ पे हम खड़े, एक टाइम पे इंडिया का कैपिटल हुआ करता था, हम लोगों का क्या कुछ नहीं था, इंडस्ट्री लेके ट्रेड, कल्चर सब कुछ था। अभी हम लोगों का जो ग्लोरी है वो है नहीं। आप ये गारंटी दे सकते हैं क्या, जिस फैक्ट्री को सिंगूर से आप टाटा का फैक्ट्री सानंद में लेके गए थे, अगर यहाँ पे डबल इंजन सरकार हो तो सिंगूर में फैक्ट्री होगा, नंदीग्राम में फैक्ट्री होगा, भांगोड़ में, डायमंड हार्बर में, सब जगह फैक्ट्री होगा, और हम मुंबई दिल्ली के साथ टक्कर देंगे विकास में। मेरा गुजरात का अनुभव है। गुजरात एक ऐसा राज्य है कि जहां 10 साल में 7 साल अकाल होता है। गुजरात के पास कोई मिनरल्स नहीं है जो बंगाल के पास है। ज्यादा से ज्यादा हमारे पास नमक है और कुछ नहीं है। उसके बावजूद भी हमने धीरे धीरे मेहनत करके उसको एक इंडस्ट्रियल स्टेट बना दिया। बंगाल का तो पूरा हिस्ट्री इंडस्ट्री का है। बंगाल के पास बहुत बड़े प्राकृतिक संसाधन है, लेकिन यहाँ पहले वाम वालों ने लाल झंडे के जुलूस निकाल करके सारी इंडस्ट्री को ताला लगा दिया। लोग भाग भाग करके कहीं और चले गए। अब बाद में सोचा था कि शायद टीएमसी आएगी तो सुधार करेंगी। अब वो इन्वेस्टमेंट समिट कर रही है, लेकिन किसी भी इन्वेस्टर को जो सुरक्षा चाहिए, जो विश्वास चाहिए कि यहाँ की पॉलिसी में स्टेबिलिटी रहेगी, वो जब तक नहीं आता है कौन इंडस्ट्रियलिस्ट आएगा। মজার ব্যাপার হচ্ছে, তৃণমূল আমলে, এটা আমার বলতে দ্বিধা নেই, যে জেলাগুলো সবচেয়ে বেশি রেভিনিউ দিত, বীরভূম, বাঁকুড়া, জঙ্গলমহল, সেই সমস্ত জায়গায় সবচেয়ে বেশি দারিদ্র ছিল। এই যে আজকে এই প্রসঙ্গগুলো আমি তুলতে চাই না, কিন্তু আমি জাস্ট রেফারেন্সের জন্য বলছি। অনুব্রত মণ্ডল আমার শোতে বসে বললেন যে
অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 3 কোটি টাকা করে মেরে দিত। একদিনে 3 কোটি টাকার রেভিনিউ একটা জেলা থেকে উঠতো শুধু পাথর থেকে, একদিনে। ভাবতে পারছেন এক মাসে এবং এক বছরে কত টাকার রেভিনিউ শুধুমাত্র জিএসটি, পাথর বিক্রি করে জিএসটি রাজ্য সরকারের ঘরে পৌঁছাতো বা পৌঁছাতো না। আমি রাজনীতিতে যাচ্ছি না, আমি শুধু বলছি সম্ভাবনাটা। আমাদের প্রাকৃতিক যে যে জিনিস রয়েছে সেগুলো আমরা প্রপারলি ইউটিলাইজ করছি না বা করতে দেওয়া হয়নি। আজও স্বরাষ্ট্রমন্ত্রী আমুলের যে ফ্যাক্টরির উদ্বোধন সেখানে এসে তাতেই এমফাসিস করেছে। আমাদের কি নেই শুধু বলুন, আমাদের কি মেধা কম? মানে গুজরাটে যে ডেটা পার্কটা তৈরি হচ্ছে, আইটি পার্কটা তৈরি হচ্ছে, সেখানে যারা কাজ করে তাদের বেশিরভাগ বাঙালি। আমরা কি তাদের থেকে কম বুঝি, কম মানি? নয় বোধহয়। অমিত শাহ কি বলেছেন একবার শুনবো, তারপরে শুভেন্দু অধিকারী ঠিক একই কথা বলেছেন, সেটাও ব্যাক টু ব্যাক শুনবো, এবং তারপরে যাব অতিথিদের কাছে। बंगाल के अंदर ढेर सारा पोटेंशियल पड़ा है। गुजरात तो ऐसा प्रांत है जहां एक जमाने में 1200 फुट नीचे से पानी लेना पड़ता था। आपके पर तो गंगा की कृपा है। पूरे बंगाल में कोई जगह ऐसी नहीं है जहां 100-200 फुट से ज्यादा पानी नीचे है। भरपूर मात्रा में पानी है और फर्टाइल लैंड है। पशुपालन के लिए बहुत बड़ा एक यहां पर जिसको कहते हैं कि संभावनाएं पड़ी है। यहां की सरकारों ने, पहले कम्युनिस्टों ने और फिर ममता बनर्जी की सरकार ने इसको एक्सप्लोर नहीं किया, इसका दोहन नहीं किया। প্রকৃতি বা ভগবান দুহাত ভরে দিয়েছে, এত সুন্দর জল গঙ্গা মা। সামারের সময় জল থাকে, এত জল আপনি ইউপি বিহার পাবেন না। গঙ্গাতে এত সুন্দর সমুদ্র কোথাও পাবেন না। মন্দারমণির মতো বীচ আপনি কোথাও পাবেন না। এত সুন্দর টাইগার হিল, তরাই ডুয়ার্সের অরণ্য, বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের অরণ্য সুন্দর, সুন্দরবনের ট্যুরিজম ডেস্টিনেশন কি দেয়নি বলুন। ভ্যারাইটিস টাইপ অফ স্যান্ড, ভ্যারাইটিস টাইপ অফ স্টোন, ভ্যারাইটিস টাইপ অফ কোল, ভ্যারাইটি টাইপ অফ আয়রন ওর, র মেটেরিয়াল সব দিয়েছে। ডক্টর বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। হরতাল করতে করতে, স্ট্রাইক করতে করতে 34 বছর তালা চাবি লাগিয়ে দিয়েছে। দুনিয়ার মজদুর এক হও বলতে বলতে গঙ্গার দুদিকে যত জুটমিল, যত এনসিলিয়ারি, চিত্তরঞ্জন, দুর্গাপুর সব শেষ করে দিয়ে চলে গেছে। তারপরে লোকরা যারা এসেছিল তারা তো গ্রেটার বাংলাদেশ তৈরি করার এজেন্ডা নিয়ে এসেছিল। আমাদের সাথে এই মুহূর্তে দুজন অত্যন্ত সফল উদ্যোগপতি এই বাংলার রয়েছেন। আমি দুজনকেই আলাপ করাচ্ছি। দুজনেই বেঙ্গল বিজনেস কাউন্সিলের সদস্য, চেয়ারম্যান, ফাউন্ডিং সেক্রেটারি। আমি এক এক করে আলাপ করাবো। দুজনকেই আমি স্ক্রিনে দেখানোর জন্য বলবো। অভিষেক আড্ডি এই মুহূর্তে রয়েছেন। অভিষেক আড্ডো। অভিষেকবাবুর আরেকটা পরিচয় হচ্ছে, অভিষেকবাবু ছোটোবেলা থেকে আমরা ওই যে জিনিসটা হাতে নিয়ে দেখতাম যে হাতটা খুলছে কিনা, ওই ডেনড্রাইটের উনি হচ্ছেন কর্ণধার, এবং অন্যান্য আরও অনেক ব্যবসা রয়েছে। বাঙালি হিসেবে উনি এই ব্যবসাটা দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন। উনি নিজেই বাকি কথাগুলো বলবেন, এবং আমার পাশে আরেকজন রয়েছেন, তারও লেগেসির একটা নস্টালজিয়া রয়েছে, সুভাষিসবাবু সেক্রেটারি বেঙ্গল বিজনেস কাউন্সিলের, এবং তার পাশাপাশি মহেন্দ্রলাল দত্ত অ্যান্ড সানস তার অন্যতম কর্ণধার এই মুহূর্তে। আমি দুজন খুব সফল বাঙালিকে এই মুহূর্তে পেয়েছি। আপনাকে দিয়ে আমি শুরু করছি। আমি ওই একই কথা বলছি না অভিষেকবাবু, যে কী ছিল বাংলা, কি হলো, এখন বাংলার কী কী সম্ভাবনা যেগুলো চেঞ্জ করতে হবে। দেখুন, আমরা এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়েই কিন্তু গত 5 বছর, এবছর 16ই জুলাই আমাদের 5 বছর পূর্ণ হলো বেঙ্গল বিজনেস কাউন্সিলের, এবং 5 বছর নিয়ে আমরা এক্স্যাক্টলি এই কাজটাই করছি। মানে কীভাবে? হ্যাঁ, যে আমাদের কাছে প্রশ্নটা ছিল যে আমরা তো শুধু এটা শুনে এসেছি যে বাঙালির দ্বারা কিছু হবে না, কিন্তু আমরা নিজেরা কি করতে পারি যাতে বাঙালিরা কিছু করতে পারে।
তো এইটা কিন্তু আমরা গত 5 বছর ধরে একখানা স্ট্রাকচার্ড একটা মেথড আমরা তুলে ধরেছি। এই স্ট্রাকচার্ড মেথডের মধ্যে যেটা আমাদের রয়েছে, আমরা নতুন লোকেদেরকে আমরা ইনভাইট করছি টু টেক আপ বিজনেস অ্যাজ আ ক্যারিয়ার। বিজনেস অ্যাজ আ কেরিয়ার? ইয়েস, বিজনেস অ্যাজ আ ক্যারিয়ার, মানে বাঙালিকে যেখানে বলা হয় বাঙালি ব্যবসা করবে, বাঙালি তো ব্যবসা করতে ভয় পায় এখন। ওই তো ভয়টা যাতে যায়। হ্যাঁ, কি করে যাবে? ভয়টা তখনই যাবে যখন সেই এক্সাম্পলগুলো তারা দেখবে যেখানে মানুষ সাকসেসফুল হয়েছে। যখন তারা চন্দ্রশেখর ঘোষের এক্সাম্পলটা দেখবে, যে মানুষটা হুগলি ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আজকে ওয়ান অফ দ্য বন্ধন ব্যাংকের সে চেয়ারম্যান হয়েছে, কি করে, তার গল্পটা কি, সে কি করে সেটা হলো। আজকে যদি চন্দ্রশেখর ঘোষ ওয়েস্ট বেঙ্গলে বসে এটা করতে পারে, তাহলে কেন অন্যরা সেটা করতে পারবে না? কেন আমরা বাকিরা পিছিয়ে থাকব? আজকে যেমন আপনি প্রফেশনাল ক্যারিয়ার নিতে পারেন, সেই রকমভাবে বিজনেস এজ এ ক্যারিয়ার কেন হবে না? ঠিক। আজকে যদি আমরা নিজেদের অর্থ নিজেরা যদি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে অন্যদের অর্থের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে। এবং যে জাতির হাতে যদি অর্থ এবং ক্ষমতা না থাকে, সেই জাতি তো নিজেও ক্রমশ পিছিয়ে যায়। একদম। সে জাতি যদি দেখুন, আজকে আমার কালচার, আমার স্পোর্টস, সেটা যদি আমার টাকা ফান্ড না করে, তাহলে যার টাকা যেটা ফান্ড করবে তার কালচার এবং তার স্পোর্টস হবে। ঠিক ঠিক। আমি আপনাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে মৌমিতা বিশ্বাস মিশ্র রয়েছেন, শিল্প প্রতিমন্ত্রী, এবং কিছুক্ষণের মধ্যে শিল্পমন্ত্রীও সামান্য সময়ের জন্য উপস্থিত হন। প্রথমত মৌমিতাদি, বাড়ি থেকে রয়েছে দেখতে পাচ্ছি, কি স্পেন না আর্জেন্টিনা আজকে, কোন দিকে রাজ্যের শিল্প? আর্জেন্টিনা ছোট থেকেই মারাদোনা দেখে এসেছি, এখনো যদিও আমি পর্তুগালেরও ফ্যান, রোনাল্ডোর। পর্তুগাল চলে গেছে, শেষ খেলা শেষ, পর্তুগাল চলে গেছে, তাই আর্জেন্টিনা তো অবশ্যই, এটা তো ছোটবেলাকার প্রেম বলতে পারি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে অনেক উদ্যোগপতিও রয়েছেন, যেহেতু মৌমিতাদি এটা একটা বিগ সেলিব্রেশন মোমেন্ট, মানে 28,000 কোটি টাকার বিনিয়োগ। দেখুন, অনেকে এই জিনিসটা বলছে যে তৃণমূল আমলেও এরকম অনেক শিল্প, অনেক মৌ স্বাক্ষরিত হতো, বাস্তবে কিছু হবে না। কিন্তু যে লিস্টটা আমার কাছে চিফ মিনিস্টার্স অফিস থেকে এসেছে, সেখানে নাম ধরে ধরে বলা হচ্ছে আমুল কত টাকার শিল্প এখানে কমিট করেছে, শ্যাম স্টিল কত টাকার শিল্প কমিট করেছে, ইনফ্যাক্ট লারসন অ্যান্ড টুব্রোর মতন সংস্থাও, তারাও এখানে নির্দিষ্টভাবে টাকা দিচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। মানে হিউজ পসিবিলিটি তৈরি হচ্ছে মৌমিতাদি। মিৎসুবিশি সেমিকন্ডাক্টর ফ্যাব তৈরি করবে, আদানি তৈরি করবে বলছে, মানে বিগ নেমস, কিন্তু লাভ মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে? মানে ফাইনালি কি ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখবে, না একটু রিল্যাক্স করবে? আমাদের ভয় লাগে অ্যাকচুয়ালি। ভয় যদি আপনারা বলছেন, তাহলে তো আবার সেই বিখ্যাত স্লোগান, আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজির যে স্লোগান ছিল, ভয় আউট ভরসা ইন। ইন্ডাস্ট্রিতে হবে কিছুটা, কিন্তু আজকে অবশ্যই হবে, কারণ আপনারা যে জিনিসটা গত 15 বছর নয় 50 বছর ধরে দেখেছেন, যে ব্যবসা ক্ষেত্রগুলোতে শুধুমাত্র ইউনিয়নবাজি হয়েছে, গেটে তালা ঝুলেছে। না, ইউনিয়নবাজি হলে তো তাও মানা যায়, তোলাবাজি একদম স্ট্রেট বলছি আমি, তোলাবাজি। আমি আসছি, ওই ফেজটা ছিল। তারপরে এলো কি, তারপরে যারা এলো তারা যদি দুটো মানে ইটও নিয়ে আসে, যে আমি আজকে এখানে ইন্ডাস্ট্রি করব, আমি ল্যান্ড কিনেছি, আমি ওয়াল করব, তো সেখানে শুরু হয়ে যেত আপনার সিন্ডিকেট এবং এক্সটর্শন। এইরকম এনভায়রনমেন্টে তো কেউ আপনার বিজনেস করতে পারে না। তাই আজকে শুধুমাত্র যারা আমাদের ভোট দিয়েছে তারা ভয় আউট করেনি, আজকে আগামী দিনে যারা শিল্প আনতে চলেছে, যারা ইনভেস্টার, তাদেরও কিন্তু সেই ভয়টা মন থেকে চলে গেছে, তাই তারা আজকে ইন্টারেস্ট শো করছে। আমি আপনাকে বলি যে আমাদের যে বলে যে বাঙালিরা বিজনেস করতে পারে না, বাঙালিরা বিজনেস জানে না, এটা কিন্তু একদম ভুল কথা। মানে এটা একটা মিথ হয়ে গেছে। যে আমরা যদি হিস্ট্রি দেখি, তাহলে কিন্তু এটাই আছে যে চাঁদ সওদাগর কিন্তু এই পশ্চিমবঙ্গের মাটি থেকেই গোটা বিশ্বে বিজনেসকে ছড়িয়েছিলেন, এবং বণিক যে টাইটেল, সেই টাইটেল কিন্তু বাঙালির জাতি। আপনি যে জেলা থেকে আসেন মৌমিতাদি, মুর্শিদাবাদের জিডিপি ইউরোপিয়ান অনেক দেশের জিডিপির ডাবল ছিল। একদম তাই। আমি মুর্শিদাবাদ এবং তার সঙ্গে সঙ্গে বর্ধমান, যে দুটো ডিস্ট্রিক্টকে আমি কানেক্ট করি,
সেই দুটো ডিস্ট্রিক্টকে আপনারা যদি দেখেন, রাইস বোল যেটা আমাদের পুরো বর্ধমানকে বলা যায়, সেটা একটা টাইম গোটা ভারতবর্ষের মধ্যে এখান থেকে 3 নম্বরে ছিল, যেটা এখন 20 নিচে নেমে গেছে। মানে আমাদের ক্ষেত্রে এখন তেলেঙ্গানারও আমাদের থেকে এগিয়ে গেছে রাইস এক্সপোর্টে। তো এই যে জায়গায় আমরা এখন আছি, সেই জায়গাটা হচ্ছে মাইনাসে, মানে জিরোতেও নেই। তাই এই জায়গা থেকে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এবং আপনারা বুঝতে পারছেন যে 2 মাসের মধ্যে 2000 কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু বিনিয়োগ হয়েছে। এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, যে সরকার এবং যার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের আহ্বান জানিয়েছেন। সেই কারণেই কিন্তু আজকে যারা ইনভেস্টর তারা কিন্তু আজকে আসছেন এবং বিনিয়োগের কথা ভাবছেন। এবং আমি আপনাকে বলি যে আমার যারা বন্ধু বান্ধব যারা এনআরআই এখন আছে, তাদেরও এই একটা মানে ধারণা এসেছে যে এতদিন পরে তারা নিজেদের মাটিতে ফিরে আসতে পারে এবং এখানে এসে কিছু করতে পারে। ঠিক। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা কিন্তু বিগত কোনোদিনই তারা মানে স্বপ্নেও ভাবতে পারেনি। তাই না, আমি জাস্ট আপনাকে ছাড়ার আগে আমি একটা জিনিস ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করছি। আপনার যারা বন্ধু বান্ধব হয়তো আমেরিকাতে বসে আছে, মুম্বাইতে বসে আছে, দিল্লিতে বসে আছে, মন্ত্রী হিসেবে আপনি কি সিরিয়াস কমিট করতে পারছেন যে মৌমিতা আমার আর ভাল লাগছে না, এবার আমি ফিরে আসতে চাই, অপরচুনিটি আছে? এই কথায় মন্ত্রী হিসাবে, শিল্পমন্ত্রী হিসাবে কি আপনি কমিট করতে পারছেন হ্যাঁ চলে আসার মতন পরিস্থিতিতে আছে, 2 বছর পরে তোরা চলে আসতে পারিস? এটা কি বলতে পারছেন? এটার জবাব চায় বাংলা। 100% আমি সবাইকেই বলছি এই কথাটা, আমি প্রত্যেককেই বলছি, আমার সিনিয়র থেকে এবং আমার যারা সমসাময়িক আছে, যারা অনেকেই মানে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে, তাদেরকে আমি বলেছি তোমাদের যা যা প্রপোজাল আছে তাই নিয়ে তোমরা এসো এবং 100% এটা তোমরা মনোভাব বানিয়েই নাও যে এখানে তোমরা সেই সুযোগ পেতে চলেছো পশ্চিমবঙ্গের মাটিতে। এটা শুধু তাদের আশা নয়, এখন তো আমি মনে করি এটা আমাদের একটা দায়িত্বের মধ্যেও পড়ে পশ্চিমবঙ্গকে সেই জায়গায় নিয়ে আসার। যারা আজকে বাইরে আছে, যারা আজকে বাইরে আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে, সেটা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এমন কিছু করব যে এখানকার ছেলেমেয়েরা সেটার উপভোগ মানে সেটার লাভ পাবে, জব জেনারেট হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমার পশ্চিমবঙ্গের গ্রোথ হবে। বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রাত 12:30 আমরাও দেখবো স্পেন যেতে না আর্জেন্টিনা যেতে, আপনার দল যেতে না আমার দল যেতে। আপাতত অনেক ধন্যবাদ মৌমিতা দি। তাপসদাকেও আমি এরপরে কানেক্ট করবো, কিন্তু এই মুহূর্তে শুভাশিস দা রয়েছেন, শুভাশিস দত্ত তিনি রয়েছেন। আমি সাইডে একটা গ্রাফিক্স চালানোর জন্য বলবো শুভাশিস বাবু, আমি দেখছিলাম আমাদের টিম রিসার্চ করে বের করছিল মুর্শিদাবাদ 18 দশকে বিশ্বের 5th রিচেস্ট সিটি ছিল। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের আর্থিক রাজধানী এবং তার পাশাপাশি মূলত ক্যাপিটাল সিটি। হুগলি ছিল বাংলার ম্যানচেস্টার। নদিয়া কৃষি এবং বস্ত্র অর্থনীতিতে ওয়ার্ল্ডকে সেই সময় ডমিনেট করতো, অর্থাৎ নদিয়ার জামা কাপড় সেগুলো ইউরোপেও যেত। মালদাতে পারস্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকদের মূল যে বিজনেস হাব সেইটা ছিল, এবং হাওড়া তো আমরা জানি। কি ছিলাম আর কি হলাম? আমার একটা জায়গায় যেটা মনে হয়, যখন আমরা বেঙ্গল বিজনেস কাউন্সিল শুরু করি, প্রথম আড্ডাটা আমাকে ছিল, একটা বলুন তো, মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে? মাইন্ডসেট অ্যাবসলিউটলি চেঞ্জ হচ্ছে। গভর্নমেন্টে এই যে মৌমিতা দি যত সহজে আজকে বললেন, এটা আমি জানি না এটা পলিটিশিয়ানদের মতন বলছেন কিনা, এটাও আমাদের দেখার কাজ। কারণ বাংলায় মানে আলটিমেটলি আপনারা বিজনেস করলে মানে শুধুমাত্র বিজেপি কাজ পাবে, সিপিএম কাজ পাবে, তৃণমূল কাজ পাবে, এরকম নয়, সবাই কাজ পাবে। তো পলিটিশিয়ানদের কি মাইন্ডসেট বদলাচ্ছে? আমার ধারণা তাই। ইনফ্যাক্ট অনেকগুলো ইন্টারাকশন তো হলো, বিভিন্ন আমাদের বণিক সমাজের সাথে ইন্টারাকশন করেছে, ফিনান্স মিনিস্টার নিজে করেছেন, আমাদের অর্থমন্ত্রী, আমাদের শিল্পমন্ত্রী উভয়ে করেছেন। তো আমার মনে হয় যে এরপরে বাংলার বেটারটাই হবে, এর থেকে খারাপ আর কিছু হওয়ার নেই। তো আমরা আশা করছি যে বাইরে থেকে যে ব্যবসা আসছে সেটা তো নিশ্চয়ই, এর থেকে খারাপ কিছু হওয়ার নেই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মানে এতটা খারাপ, মানে আমাদের বেঞ্চমার্কটা এতটা পেছনে আমরা পাঠিয়ে দিয়েছিলাম নিজেরাই। আপনাকে একটা ছোট গল্প বলি। আমরা চেয়েছিলাম একটা কামব্যাক প্রোগ্রাম, কাউন্সিলের আন্ডারেই এটা আমরা করছিলাম, যে যারা বাঙালিরা বাইরে চলে গেছে তাদেরকে আবার ফিরিয়ে এনে এখানে যদি ইনভেস্ট করানো যায়, বাইরে তারা ব্যবসা করছে, এরকম 2-3টে প্রপোজাল আমরা নিয়ে যাই, সেগুলো কিছু প্রসেস হয় কিন্তু তারপরে গিয়ে আটকে যায় অজানা কারণে। এখন
এখন সেগুলো আবার রিভাইভ করছে। আজকেই খবর পেলাম যে উনি আবার ভাবছেন সিরিয়াসলি ইনভেস্ট করার জন্য বেঙ্গলে, একটা লাগেজের কোম্পানি বেঙ্গলে এসে ইনভেস্ট করবে, ফ্যাক্টরি তৈরি করবে। আমি শুনেছি আপনাদেরই মানে আপনি বলছিলেন, আমি সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম আপনাদেরই আত্মীয় একজন মশলার কোম্পানি, তারা নাকি ব্যাঙ্গালোরে চলে গেছিল, তারাও আবার ভাবছে এখানে আসার হ্যাঁ, কথা। তারা ব্যাঙ্গালোরে চলে গেছিল এবং পুরো প্রোডাকশন হচ্ছে ব্যাঙ্গালোরে ভাবুন, আর পুরো মার্কেটিংটা হচ্ছে বেঙ্গলে। আচ্ছা। এখন ওরা বেঙ্গলে এই শ্রীরামপুরে একটা ফ্যাক্টরি কেন করেছে। সেই মশলাগুলো কি বাংলায় মানে সবই manufacture করা যায়? সম্ভব, কিন্তু যেটা হয় বিভিন্ন কারণে। আপনি জানেন, আমি জাস্ট শেয়ার করার জন্য বলছি, দুজনের সাথে রয়েছেন বলে, গয়না বড়ি, সেই গয়না বড়ি আমার এক বন্ধু ব্যাঙ্গালোর থেকে ছবি পাঠালো, গয়না বড়ি ম্যানুফ্যাকচার হচ্ছে ব্যাঙ্গালোরে, এবং 5 গুণ বেশি টাকা দিয়ে আমরা ব্যাঙ্গালোর থেকে কিনছি। কলকাতায় আমরা এখন অবধি গয়না বড়িকে মার্কেটিং করতে পারিনি। বেঙ্গলের কোনো কোম্পানি, মেদিনীপুরের প্রোডাক্ট, আমার মা ঠাকুমারা বানাতো। তবে ময়ূকদা আমি দুটো কথা বলি, একটা তো হচ্ছে বাইরে থেকে যারা বাইরে চলে গেছে তাদেরকে আবার ফিরিয়ে আনা, এটা একটা কাজ যেটা গভর্নমেন্টকে করতেই হবে, নয়তো সম্ভব নয়। বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসবে, ফিরিয়ে আনা মানে এখনো যদি চিফ মিনিস্টার নিজে অ্যাপিল করেন, আসবে কেন সেটার জন্য আমাদেরকে ইনভলভ করতে হবে। বেঙ্গল বিজনেস কাউন্সিল শুধু নয়, অন্যান্য অনেক চেম্বার্স অফ কমার্স আছে, আমাদেরকে ইনভলভ করুন, আমরা গিয়ে প্রচার করি, সেই ব্যবসাদাররা আমাদের কথা শুনবে, হয়তো পলিটিশিয়ানরা শুনবেন না, যেটা আপনি এক্ষুনি বললেন। আর দ্বিতীয় একটা কথা, যারা এখানে ব্যবসা করছে পারিবারিকভাবে, নেক্সট জেনারেশন আসতে চাইছে না ব্যবসায়, তাদেরকে কিভাবে আনা যায়, তাতে আমরা অনেকটা কাজ করেছি। আশা করছি যে ফিউচারে গভর্নমেন্টের সাপোর্টে আরও ভালোভাবে করতে পারবো। আপনি এই ব্যাপারে কি বলবেন? মানে শুভেন্দু অধিকারীকে নিয়েও মৌমিতাদি বলছিলেন যে প্রচণ্ড ফাস্ট পেসে কাজগুলো হচ্ছে, এবং এটা হওয়াই উচিত, মানে এটার কোনো ক্রেডিট রাজ্য সরকারের নেওয়া উচিত না। আমরা যে অবস্থায় রয়েছি, মানে এই মুহূর্তে আপনাদের ফাইল বা ইন্ডাস্ট্রির ফাইল যদি রাতে আটকে থাকে, সকালবেলার মধ্যে যেন সেটা ক্লিয়ারেন্স হয়, সেই গতিতে কাজ করতে হবে। আজকে যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে প্রাথমিকভাবে একটা মানে প্রথম যে অ্যাপ্রাইজাল যাকে বলে আমাদের ভাষায়, কর্পোরেট অ্যাপ্রাইজাল, সেটা দিয়েছেন। উনি বলেছেন 2 মাসে প্রচণ্ড গতিতে কাজ হয়েছে। কি বলেছেন একবার শুনে আমি তারপরে আপনার কাছে আসছি। कोऑपरेटिव आंदोलन के माध्यम से बंगाल के किसान को समृद्ध करने के लिए मैंने एक पत्र शुभेंदु जी को लिखा था। इसकी स्पीड से मैं भी थक जाता हूं। मेरा मेल शाम को पहुंचा, 9 बजे एक लाइजन ऑफिसर तय कर मुझे वापस मेल दे दिया कि आपके मंत्रालय के साथ बंगाल सरकार का ये अधिकारी काम करेगा। এটাই তো হওয়া উচিত। মানে আজ যদি কোনো শিল্পপতির ফ্যাক্টরির সামনে যদি 100টা লোক মানে ঘিরে ধরে বলে যে ফ্যাক্টরিটা জ্বালিয়ে দেবো, তাহলে সেই সময় প্রয়োজনে যদি আর্মি নামানোর হয় আর্মি নামাতে হবে। এটাই তো অ্যাপ্রোচ হওয়া উচিত। আমি দেখুন একটা কথা বলি আপনাদের, 5 বছর আগে আমরা যখন এই কাউন্সিলটা প্রথম শুরু করি, আমি একটা কথা তখন একটা প্রোগ্রামে বলেছিলাম, আমরা বাংলায় স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর ভারতবর্ষ একটা সুপারফাস্ট ট্রেনে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। এই যে জিনিসটা, যে আমরা কিন্তু দেখছি ভারতবর্ষে কী হচ্ছে, কিন্তু সেই ট্রেনে আমরা উঠতে পারছি না। আমাদেরকে কিন্তু আজকে যদি সেই ট্রেনে উঠতে হয় যেখানে আমরা 50 বছর পিছিয়ে গেছি, তাহলে কিন্তু একটা স্পেশাল কেস করতে হবে। এই স্পেশাল কেসটা কিন্তু গভর্নমেন্টই করতে পারে, অন্য কোনো প্রাইভেট অর্গানাইজেশন কিন্তু করতে পারবে না। আমাদেরকে কিন্তু সেই স্পেশাল অ্যাকশনটা গভর্নমেন্টকে নিতে হবে, যে এই যে 50 বছর বাংলা পিছিয়ে গেল, একটা কিন্তু প্রোঅ্যাক্টিভ অ্যাকশন করা, যাতে অ্যাটলিস্ট নেক্সট 10 বছরের মধ্যে এটা আমরা মেকআপ করতে পারি। এটা আমরা জানি যে এটা হয়তো নেক্সট 5 বছরে পারবো না, নেক্সট 2 বছরে পারবো না, কিন্তু নেক্সট 10 বছরে যাতে আমরা এই 50 বছরটাকে মেকআপ করে আজকে গুজরাট যেখানে আছে, আজকে দিল্লি যেখানে আছে, আজকে বম্বে যেখানে আছে, গিভ আস দ্য সেম লেভেল প্লেয়িং ফিল্ড। বাঙালির ব্যবসাদার কিন্তু আর কিছু বলছে না, বাঙালির ব্যবসাদার বলছে অন্যরা সারা ইন্ডিয়া ধরে যেরমভাবে ব্যবসা করছে আমাদেরকেও সেরমভাবে ব্যবসা করতে দাও, নিয়ে তোমরা দেখো যে বাঙালি ব্যবসা করতে পারে কি না পারে। আমি একবার শুভেন্দু অধিকারীর যে বক্তব্যগুলো, সেই বক্তব্য তো শোনালাম, কিন্তু অমিত শাহ আমুল নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এই আমুল আসা, অনেকে বলছেন যে আমুল কেন, আমাদের রাজ্যে কি দুধের কোম্পানি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সেটার স্ক্যামও ছিল, এবং সেই স্ক্যামগুলো মিটিয়ে তারপর সেটাকে আরও বড় করাটাও একটা প্রাথমিক কর্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে আমুল নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমুল আসার মানে কিন্তু শুধুমাত্র ব্যবসা নয়, আমুল আসার মানে হচ্ছে আমাদের গ্রামের যে অর্থনীতি সেটাও কিন্তু ডেভেলপ হবে। এটা প্রতি জায়গাতে করে এসেছে আমুল, কিভাবে সেটা আপনারা জানেন, কিন্তু
একবার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন একবার শুনবো, এবং তারপর শিল্পমন্ত্রী তাপস রায়, তাকে টেলিফোনে ধরার চেষ্টা করব। তিনি একটি জরুরি কাজে আটকে রয়েছেন, তিনি লাইভ না এসে ফোনে থাকবেন। একবার कोऑपरेटिव आंदोलन में इस देश के असंगठित कृषि क्षेत्र को संगठित करने की क्षमता है। मैं अमूल का ही उदाहरण देना चाहता हूं। आज जिन्होंने यहां पर इतना बड़ा काम किया है, आज वो विश्व की नंबर 1, मेरी बात ध्यान से सुनना, विश्व की नंबर 1 कोऑपरेटिव सोसाइटी बनी है, जिसके अंदर 36 लाख महिलाएं अपना दूध रोज देती है। रोज 3 करोड़ लीटर दूध का प्रोसेसिंग हमारा अमूल आंदोलन करता है। सालाना 1,25,000 करोड़ का टर्नओवर है, और किसी भी दूध उत्पादक ने 100 रुपया से ज्यादा इन्वेस्टमेंट नहीं किया है। 36 लाख लोगों ने 100 रुपया इन्वेस्ट किया, और 1,25,000 करोड़ का बिजनेस आज वो महिलाएं कर रही है। एक बार जोर से सभी महिलाओं के लिए ताली बजाइए भैया। আমার সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে শিল্পমন্ত্রী তাপস রায় রয়েছেন। তাপসদা, আমার একটাই প্রশ্ন, আমার সাথে এই মুহূর্তে সুভাষিস দত্ত, মহেন্দ্রলাল দত্ত অ্যান্ড সান্স এবং অভিষেক আড্ডো রয়েছেন, চেয়ারম্যান বেঙ্গল বিজনেস কাউন্সিলের। ওনাদেরও একটা কথা বারবার ওনারা বলছেন যে মাইন্ডসেটটা চেঞ্জ হচ্ছে, কিন্তু সুভাষিস দা যেমনটা বলছিলেন যে একটা সময় বলা হতো যে শিল্পপতিদেরকে লাইন দিতে হবে সরকারের সামনে, এই মাইন্ডসেটটাই চেঞ্জ হবে। সরকার এবার শিল্পপতিদের বুঝিয়ে বাংলায় আনবে, ব্র্যান্ডিংটা চেঞ্জ হবে বাংলার। না না, মাইন্ডসেট তো চেঞ্জ এমনি হয় না, ব্যাপারটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্রেন্ডলি হতে হয়, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি হতে হয় সরকারকে। আর এই প্রভুভৃত্যের সম্পর্ক থাকলে হয় না। তো এখানে মনে করতে হয় যদি গ্রোথ চাই, ইন্ডাস্ট্রি চাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চাই, তাহলে পরে সরকারকে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে সম্মান করতে হবে, তাদেরকে অংশীদার করবেন আপনারা। মা লক্ষ্মীকে সম্মান কি করবেন আপনারা? আমরা 100 বার করছি, আমরা করছি এবং করব। আমি তো এর আগেও বলেছি, বেশ কয়েকবার বলেছি যে প্রয়োজনে শিল্পপতিদের হাতে ধরে, আজকে যদি রতন টাটা বেঁচে থাকতেন আমি তার পায়ে ধরে নিয়ে আসতাম তাকে, কোনো অসুবিধা ছিল না। বাংলার জন্যে, বাংলার নব প্রজন্মের জন্য, পশ্চিমবাংলার উন্নতির জন্য এই কথাটা বলা বা এই কাজটা করার মধ্যে আমি কোনো ছোট হওয়া দেখি না নিজেকে। বাংলার শ্রীবৃদ্ধি হবে, তার জন্য যা করার করতে হবে। আমি যদি একটু মাথা হেঁট করে বা ছোট হয়ে যদি আমার এখানে 4টে শিল্প হয়, বিনিয়োগকারীরা বিনিয়োগ করে, এন্টারপ্রেনাররা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, বিজনেস লিডাররা, তাহলে কি সেটাতে আমি কি ছোট হলাম না বড় হলাম? ঠিক ঠিক। তো এর আগের সরকারের ব্যাপারটা ছিল তা সেটা ছিল না। আগের সরকারের অ্যাটিটিউডটাই অ্যান্টি ইন্ডাস্ট্রি ছিল। আচ্ছা তাপসদা, আমি ফোনটা ছেড়ে রাখার আগে আমি শেষ প্রশ্ন আপনাকে করছি। আপনার নাকি মনটা খারাপ, আপনার দল নাকি হেরে গেছে, আজকে কাকে সাপোর্ট করছেন? কোনটা? মনটা নাকি খারাপ, আপনার দল নাকি হেরে গেছে, আজকে কি মেসি না স্পেনকে সাপোর্ট করছেন? আপনিও আর্জেন্টিনা? আমি তো আর্জেন্টিনা বরাবর। ও, আপনিও বরাবর আর্জেন্টিনা। আমি স্পেন কাউকে পাচ্ছি না। এই 4 তারিখের পর সবাই বিজেপির মতন সবাই আর্জেন্টিনা হয়ে গেছে। স্পেন তুমি পাবে করতে গিয়ে? না না, স্পেনও ভালো টিম দাদা, বেশ হোক গে ভালো টিম। আমি ভাই শোনো, আমি মারাদোনার ভক্ত। মেসির খেলা দেখতে গতবার আমি বিশ্বকাপ ফাইনাল দেখতে আমি গেছিলাম, আর্জেন্টিনা ফ্রান্স, এবং আর্জেন্টিনাকে জিতিয়ে এনেছিলাম। আমি 1986 সাল থেকে আমি আর্জেন্টিনার এবং মারাদোনার আমি অ্যাডমায়ারার। সুতরাং আমি আজকেও মেসির অ্যাডমায়ারার এবং আর্জেন্টিনার পক্ষে। বেশ বেশ বেশ, আমি অনেক ধন্যবাদ আপনাকে। শিল্পমন্ত্রী ছিলেন, মানে এই মানে একটু অন্য ধরনের আলোচনাও প্রয়োজন আমাদের এই বাংলাতে। অভিষেকবাবু, আমাদের বাংলাতে ইন্ডাস্ট্রির পসিবিলিটি অনেক রয়েছে। এই যে আজকে সারা পৃথিবীর সবচেয়ে বেশি স্পন্সার্স, সবচেয়ে বেশি টিআরপি, সবচেয়ে বেশি রেটিংস, সবচেয়ে বেশি অ্যাডস,
এখন একটা স্পোর্টিং ইভেন্টকে কেন্দ্র করে হচ্ছে, কেন আমরা আমাদের দেশে অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপ করতে পারি না? নিশ্চয়ই করতে পারি, কিন্তু অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপ করতে হবে তার কোনো মানে নেই। আমাদের একখানা পশ্চিমবঙ্গে একখানা খুব বড় ইভেন্ট হয়ে থাকে, সেটা হলো আমাদের দুর্গাপুজো। ঠিক, এই দুর্গাপুজো আজকে হয়তো যেগুলো অন্য বড় বড় ইউরোপিয়ান বা সাউথ আমেরিকান ইভেন্ট রয়েছে তার 100 টাইমস আজকে আমাদের ইকোনমিতে এটা একটা খুব বড় পার্ট প্লে করে। আমাদের কিন্তু এই যেটা অলরেডি আমাদের আছে সেটাকে আমাদের তুলে দেওয়া দরকার। হ্যাঁ, আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে আমাদের অনেক কিছু আছে। মানুষ কিন্তু মানে পশ্চিমবঙ্গের যেটা আমরা তো শুনে এসেছি যে পশ্চিমবঙ্গে একটা সময় প্রচুর অর্থ ছিল। এই অর্থটা কিন্তু কারোর কাছ থেকে কেড়ে নেওয়া অর্থ নয়, এটা হলো উপার্জিত অর্থ। এখানে ব্যবসা করে, এখানে বাণিজ্য করে, এখানে প্রোডাকশন করে উপার্জিত অর্থের কিন্তু বাংলা মানে বাংলা ওয়াজ মানে কি বলবো, বাংলার একখানা হ্যাঁ ডেভেলপমেন্ট ছিল। তো সেই ডেভেলপমেন্টটা কিন্তু ওভার পিরিয়ড অফ টাইম নষ্ট হয়ে গেছে। ঠিক, হ্যাঁ, কেউ এসে সেটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, তো সেটা কিন্তু আজকে যদি আরেকবার করে আমাদেরকে করতে হয় তাহলে কিন্তু আমাদের যেটা আছে সেটাকে আরো ভালো করা দরকার। দিস ইজ মাই পয়েন্ট। এবং সুভাষিতা, আপনি মানে আপনার এক্সপিরিয়েন্স বা আপনাদের এক্সপিরিয়েন্স আগের সরকারকে নিয়ে কী ছিল? আপনার একটি বক্তব্য আমি শুনছিলাম, যেটা আমি তাপসদাকেও বললাম, যে আগের শিল্পমন্ত্রী নাকি আপনাকে, বাণিজ্য মন্ত্রী নাকি আপনাকে খুব জ্ঞানও দিয়েছিলেন, বক্তব্য বলেছিলেন, অনেক কিছু। দেখুন, মন্ত্রীরা তো ডেফিনেটলি, আমি বলবো না যে আগের মন্ত্রী এখনকার মন্ত্রী, একটু সংযতই থাকবো আপনার চ্যানেলে অন্তত। কিন্তু বিষয়টা হলো যে দেখুন, নেক্সট ধাপটা, এই সেক্রেটারিয়েট ধাপে বোঝা যায় যে কি মনোভাব যে কোনো সরকারের। লাল ফিতেটা ওই জায়গায়, হ্যাঁ, লাল ফিতেটা ওই জায়গায়, ওইখানটা এটা অ্যাকচুয়ালি শোনা উচিত। বা বাংলায় যারা মানে এই সেক্রেটারিয়েট লেভেলে বা সরকারি লেভেলে যারা কাজ করছেন রিপাবলিক বাংলায়, এটা তার মানে একটা জেনুইন ফ্যাক্টর সব জায়গায় আছে। এটা আছে। তাহলে ইজ অফ ডুইং বিজনেসটা বাংলায় আরো বেশি করে সহজ করা উচিত। আমার মনে হয় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যারা সক্রিয় সেক্রেটারিয়েটে আছেন, যারা সক্রিয় আমলারা আছেন, তাদেরকে ফোরফ্রন্টে আনা উচিত। যারা এর আগের সরকারে যেভাবে কাজটা করেছে সেভাবে যখন সাকসেস পায়নি, আমার যেমন ইভ্যালুয়েশন আমাদের সবারই হয়, যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন সেরকম গভর্নমেন্টের হওয়া উচিত। আমার ধারণা সেইটা করলে হয়তো অনেকটা ইমপ্রুভমেন্ট হবে, অনেকটা রেড টেপিজম থেকে আমরা বেরোতে পারবো। বেশ বেশ, আমি একবার বাংলার মানুষকে বলতে চাই যে এই যে 2 মাসে যে ইনভেস্টমেন্টের প্রপোজালগুলো এসেছে এবং কমিটমেন্টও এসেছে, সেটা বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, অভিষেকবাবু ছোট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, মানে যারা 50-60 কোটি টাকায় খেলতে চান, 70 কোটি টাকায় খেলতে চান বা আরও কম, তাদের জন্য এই বাংলাতে সরকার বলছে তাদের জন্য জায়গা আছে, মিডিয়াম অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও জায়গা আছে। সত্যিই কি বাস্তবটা তাই? আচ্ছা, আমি একটা জিনিস বলি, আপনি যদি ফিগার্স নিয়ে কথা বলেন, সারা ইন্ডিয়াতে, মানে আমি বলছি একটা চানাচুর বিক্রি করবো আমি। হ্যাঁ, চানাচুর কেন, আপনার ছোট যত রকম ইন্ডাস্ট্রি আছে, একটা জায়গা আপনাকে বলি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আপনি কর্মসংস্থানের কথা বললেন তো, ঠিক। তো সারা ইন্ডিয়াতে MSME contributes around 65%, if I'm not wrong, okay, of the industrial labor. In West Bengal it is 95%. এইটা কিন্তু আপনারা ইউ চেক দ্য ফিগার্স। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অলরেডি MSME প্লেজ আ ভেরি ভেরি বিগ রোল। আমাদের প্রচণ্ড দরকার MSMEর যে জিনিসগুলো, মানে যে জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি। MSMEর সবচেয়ে বড়, মানে MSME ইন মেনি প্লেসেস ইজ এ সার্ভিস প্রোভাইডার, ইজ এ প্রোডাক্ট প্রোভাইডার। লার্জ ইন্ডাস্ট্রি যদি না থাকে তাহলে কিন্তু MSMEও কিন্তু সেখানে ধীমে তার চালটা ধীমে চাল হয়ে যায়। আরেকটা হচ্ছে পর্যটন বা সফট ইন্ডাস্ট্রিজ, যেগুলো প্রচুর, সেগুলোর তো অপশন আমাদের বাংলায় ছিল, সেটাও তো আছে, এখনও রয়েছে। এবং ইনফ্যাক্ট আপনি দেখুন, পর্যটন কিন্তু আপনি যদি নর্থ বেঙ্গলে যান, সাংঘাতিকভাবে বেড়েছে পর্যটন। মানে একজন খুব ফেমাস স্টার এখন, মানে গত 2-3 দিন আমরা দেখছি, হ্যাঁ আমি নাম করব না আপনার চ্যানেলে, কিন্তু খুব ফেমাস স্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন মন্দারমণি এসে ঘুরে বেড়াচ্ছেন। ইট ইজ, আমি বলেছি সানি লিওনি এসেছিলেন এবং এটা গ্লোবাল ট্রেন্ডিং লিস্টে চলে এসেছে ইনস্টাগ্রামে। মন্দারমণির নামটা হয়তো জামাইকায় বসে কেউ জেনেছে। ইয়েস, অ্যান্ড দিস ইজ দ্য কেস। আমাদের বেঙ্গলে, আমি একটা জায়গা অনেকজনকে বলেছি, আপনাদেরকে এই চ্যানেলে আরেকবার বলছি, আজকের দিনে আপনি যদি একজন হন যে আমি একটা, মানে আমার নিজের গ্রোথের জন্য একটা জায়গায় যাব, আপনি কোথায় যাবেন? আপনি বলবেন আমি নিউ ইয়র্ক যাব, আমি USA তে যাব, আমি লন্ডনে যাব।
আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, ইংরেজরা আমাদের এখানে কেন এলো? কেন? ওরা কিন্তু তখন এটাকে দেখেছিল যে দিস ওয়াজ দ্য লন্ডন অফ দ্য ইস্ট, যেখানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা বেশি সমৃদ্ধ ছিলাম ওদের থেকে। ওই সময় কিন্তু ওটা দেখে ওরা এখানে এসেছিল। তো আজকে এটা আমাদের দায়িত্ব যে উই নিড টু টেক ইট ব্যাক। এবং এই যে ইন্ডাস্ট্রিগুলো, এই যে এমএসএমই যেগুলো আপনি প্রশ্ন করলেন, এই এমএসএমই কিন্তু তৈরি করেছে এইসব, এই যে ছোট ইন্ডাস্ট্রি, সিল্কের ইন্ডাস্ট্রি বলুন। আজকে আমি সিল্কের ইন্ডাস্ট্রির ব্যাপারে আপনাকে স্পেসিফিক্যালি বলবো, কি অবস্থা হয়েছে মুর্শিদাবাদ সিল্কের। যে সিল্কের শার্টের জন্যে ইউরোপিয়ানরা পাগল ছিল, আজকে সেই মুর্শিদাবাদে গেলে আপনার কান্না পাবে। আজকে আপনি মানে ইফ ইউ গো টু মালদাতে গেলে আপনার যে মানে আমাদের ওখানে যে আমের প্রোডাকশন হয়, আপনি দেখবেন যে তারা বলছে যে আমরা কি করে চালাবো আমরা জানি না। এই যে সিচুয়েশনগুলো আছে, আমি বারবার বলবো, আপনি যে একটু আগে আমায় প্রশ্ন করেছিলেন ওটার আবার একই জিনিস রিপিট করব, যে যেটা আমাদের আছে সেইটাকে আগে প্রোটেক্ট করুন। ঠিক, আমরা কিন্তু সামহাউ উই আর হ্যাঙ্গিং বাই আ থ্রেড। ইন্ডাস্ট্রিগুলো কিন্তু সামহাউ বেঁচে আছে। গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো হাত জোর করে, এই ইন্ডাস্ট্রিগুলোর পেছনে দাঁড়ান। হ্যাঁ, যারা অলরেডি মানে কিছুভাবে মানে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, এবং এত বছর বাংলায় দাঁতে দাঁত চেপে লড়াই করে রেখেছে, এদের পেছনে দাঁড়ান। ঠিক, একদমই। এবং এই অ্যাপিলটা গোটা বাংলার মানুষের হয়ে রিপাবলিক বাংলাতেও আমি সরকারে যারা রয়েছেন তাদের কাছে রাখতে চাই, যারা এত বছর ধরে এই বাংলায় এই এত প্রতিকূলতার মধ্যেও শিল্পটা করলেন, ব্যবসাটা করলেন, অন্য রাজ্যে না চলে গিয়ে, তাদের পেছনে যেন এই সরকার থাকে এবং বাঙালিদের এত লড়াই, সেই লড়াইটা যেন বৃথা না যায়। আমি দ্বিতীয় যে টপিক নিয়ে এখন আমি জানি যে জেন জি বা যারা কম বয়সী রিপাবলিক বাংলা এই মুহূর্তে দেখছো, ইউটিউবে দেখছো, সোশ্যাল মিডিয়ায় দেখছো, তাদেরও ইন্টারেস্ট রয়েছে, এবং যারা এই মুহূর্তে তাদের বাবারা বা মায়েরা যারা এই মুহূর্তে আমাকে টিভিতে দেখছেন তাদেরও ইন্টারেস্ট রয়েছে এই মুহূর্তে। সেকেন্ড টপিক, কে জিতবে এই মুহূর্তে? আপনারা লাগাতার কমেন্ট করে গেছেন, তার সময়ও চলে এসেছে। স্পেন ভার্সেস আর্জেন্টিনা, কে জিতবে? দেখুন, প্রতিবার ওয়ার্ল্ড কাপ হয়, কিন্তু এবার একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। যে ইনিশিয়েটিভটা, এটা আমার খুব ইন্টারেস্ট ছিল, আমি যেতে পারবো কিনা জানি না, কিন্তু নন্দনে বসে সিনেমার, অত বড় স্ক্রিনে সিনেমার জায়গায় ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তাও বিনা পয়সায় দেখার যে ব্যবস্থা রাজ্য সরকার করেছে। এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, তাকেও যদি আমরা লাইভে একবার ধরতে পারি হোয়াটসঅ্যাপ ভিডিওতে, তো সেটাও আমরা চেষ্টা করবো আমাদের টিম থেকে। আমি একবার ব্রেকিং নিউজটা নিয়ে নিতে চাই। নন্দনের মতন এরকম বিভিন্ন স্টেডিয়াম, অডিটোরিয়াম যেগুলো সরকারি, সেখানে এবার আপনি বিনামূল্যে খেলা দেখতে পারবেন। তার ব্যবস্থা করা হয়েছে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে গোটা বাংলা। প্রতি শহর, প্রতি রাজ্যে, প্রতি জেলায় এই ওয়ার্ল্ড কাপের যে উন্মাদনা, সেটার অংশ হতে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। প্রতি জেলায় 1 লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে। বিভিন্ন পপুলার স্পটগুলোতে জায়ান্ট স্ক্রিন লাগাবে সম্পূর্ণ নিখরচায় সরকার। হাওড়াতে এই মুহূর্তে প্রসেনজিৎ আমাদের সাথে থাকবে, আমি তার কাছেও যাব। কিন্তু আরেকটা খবর আমি পাচ্ছি, আমি জানি না, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যদি সুযোগ হয় আমি জিজ্ঞেস করার চেষ্টা করব, উনি কি ফুটবল ফ্যান না ক্রিকেট ফ্যান। কিন্তু আজকে জনসংযোগ করতে উনিও আজকে নন্দনে যাবেন বলে এই মুহূর্তে খবর আছে। মধ্যরাতে আরেকটা ব্রেকিং নিউজ নেব। মধ্যরাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নন্দনে তিনি আসতে পারেন, এবং নন্দনে বাকিদের সাথে তিনি ফাইনাল দেখতে পারেন। রাত জেগে মেসি, ইয়ামালের দ্বৈরথ দেখতে পারেন শুভেন্দু অধিকারীও। প্রসেনজিৎ এই মুহূর্তে হাওড়া থেকে রয়েছে, প্রসেনজিতের কাছে যাও। প্রসেনজিৎ, ওখানকার চিত্রটা কিরকম? ওই এলাকায় জায়ান্ট স্ক্রিন কি লাগানো হয়েছে? সরকার কি টাকা দিয়েছে? একেবারে দেখো, আমি তোমাকে দেখাবো ময়ূরদা, যে এইখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে এবং তার সঙ্গে যুব ক্রীড়া দপ্তর থেকে সিএম এর ব্যানার এবং সমস্ত মানুষের বসার জন্য এখানে চেয়ারের ব্যবস্থা। যেহেতু রাত ভোর এখানে খেলা দেখা হবে এবং খেলা দেখতে আসবে যারা আর্জেন্টিনা প্রেমী বেশিরভাগই, যেহেতু আর্জেন্টিনার একটা স্পেনের সাপোর্টার না থাকলেও কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার প্রচুর রয়েছে। ভাই, আর্জেন্টিনাকে সাপোর্ট করো, কি বলবে?
আর্জেন্টিনা 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 একেবারে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা মুখেতে কিন্তু আর্জেন্টিনার একটা আমি খুঁজছি স্পেনকে, স্পেনের সমর্থক কেউ নেই এই জায়গায় দাঁড়িয়ে থেকে এটাই খুব অবাক লাগছে। সমর্থকরা রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। আজকে আমি একটু কথা আজকে মেসি ম্যাজিক দেখার জন্যই কি রাত ভোর জাগা? আমরা তো এখানেও যদি আসি তো এখানে তো দেখবোই, আর যদি বাড়িতে থাকি তো বাড়িতে সারাক্ষণটাই আর কি চালিয়ে রেখেছি। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই কথা বলার সময় আমি আর এই কন্ট্রোভার্সি বাড়াচ্ছি না, এই বিতর্ক বাড়াচ্ছি না যে মেসি এত করা হচ্ছে, সেই মেসিকে আমাদের সামনে পেয়েও আমরা গ্রেটেস্ট স্পোর্টিং ইভেন্টটা করতে পারলাম না এই কলকাতা শহর। এটা আজকে আমি আর এই বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমি ফুল ফ্রেম যে পোলটা আমি বলেছিলাম, আপনারা ভোটও দিয়েছিলেন রিপাবলিক বাংলায়, আজকে জিতবে ফাইনাল আর্জেন্টিনা না স্পেন, একবার ফুল ফ্রেমে কে কি বলছে রাত 8:46 অবধি সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। স্পেন জিতবে না আর্জেন্টিনা? দেখুন, অনেকেই বলছে আর্জেন্টিনা, 99% যদি আর্জেন্টিনা বলে 1% তো নিশ্চয়ই স্পেন থাকবে। আজকে আমি জানি যে স্পেনের হয়ে অনেকে গলা ফাটাবে, মিনমিন করে গলা ফাটাবে, কিন্তু চোখে চোখ রেখে এত আর্জেন্টিনার ফ্যান তারা কোথায়? রিপাবলিক বাংলায় যারা এই মুহূর্তে কমেন্ট করছেন তাদেরকে আমি বলছি, আপনারা এই পোলে অংশগ্রহণ করুন। ফুল ফ্রেমে দেখাবো একবার ফুল ফ্রেমে দেখিয়ে নিতে চাই। 72% বলছে আর্জেন্টিনা এই মুহূর্তে, আর্জেন্টিনাই তো, হ্যাঁ আর্জেন্টিনাই এই মুহূর্তে জিতবে, আর 28% ইউটিউবে বলছে স্পেন জিতবে। আমি এখন ভরসা পাচ্ছি যে গ্লোবালি যারা রিপাবলিক বাংলা দেখছে তাদের মধ্যে 28% অন্তত স্পেন। বেশ, এবার ইউটিউবের পাশাপাশি ময়ূককে যারা ফেসবুক এবং এক্সে দেখছেন, অর্থাৎ টুইটার বা ফেসবুকে যারা লাইভ স্ট্রিমিং আমাদেরকে দেখছিলেন, 3জনকে 80% তারা বলছেন আর্জেন্টিনা জিতবে, 20% মানে মোটামুটি 99 নয়, মানে সবাই যে আর্জেন্টিনা হয়ে গেছে এমনটা নয়, ওই 4 তারিখের পর সবাই বিজেপি হয়ে যাওয়ার মতন। এখনো অনেকে নিজে চোখে চোখ রেখে স্পেনের হয়ে গলাটা ফাটাচ্ছে। এবং এক্স হ্যান্ডেলে আমার ব্যক্তিগত ধারণা এটা নির্দিষ্টভাবে ফেসবুকে এই মুহূর্তে 100% একটা নতুন ট্যালি এসেছে। আমি জানি না এই ট্যালিটা হঠাৎ করে চেঞ্জ হলো না, এটার মধ্যে কোনো একটা গন্ডগোল রয়েছে। আমার ব্যক্তিগত ধারণা যে আর্জেন্টিনার বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমি অভিষেক দা এবং সুভাষিসদার কাছে লাস্টে যাবো, আজকে কি খেলা দেখবেন? দেখুন, আজকে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে হবে, এবং আমাদের দেখুন এই মেসিও কিন্তু আমাদের রাজ্যে এসেছিল। আমি জানি না আপনারা এই ইভেন্টের অংশ ছিলেন কিনা, কিন্তু এটা সবচেয়ে বড় ইভেন্ট ছিল আমাদের। অন্য রাজ্যে বিশাল ভালো করে হলো, মানে আমরা সব পেয়েছি, সব হারিয়েছি নিজের চোখের সামনে। জাস্ট 30 সেকেন্ডস ফাইনাল ওয়ার্ডস, কি বলবেন? বাঙালি ব্যবসা করবে, ফাটিয়ে করবে, একদমই করবে, আর করা দরকারও, কেন পিঠ সত্যি করে দেয়ালে ঠেকে গেছে। আপনারা হেল্প করবেন? বাঙালি তো বাঙালিকে বলে কাকড়ার জাত, বাঙালিরা হেল্প করবে। আমরা ওটাকে পাল্টেছি। আপনি যদি আমাদের কোনো প্রোগ্রামে যান দেখতে পাবেন সব বাঙালি কিভাবে একে অপরকে সাপোর্ট করছে। আরে লাভলি, এইটা হাততালি দেওয়ার মতন। বাঙালি কাকড়ার জাত, এই যে বদনামটা আছে বাঙালির, এটা ঘুচুক, এবং এটা যে একটা অপবাদ সেটা বাঙালি নিজেরা এস্টাবলিশ করুক। এবার আমি নির্দিষ্টভাবে একবার অভিষেকবাবু, ফাইনাল আপনার থেকেও আমি জানতে চাই, এই যে বাঙালিকে হেল্প করে না, বাঙালিকে বিজনেসে হেল্প করে না, এই অপবাদগুলো রয়েছে, এটা নিয়ে আপনার কি বল? না দেখুন, বাঙালিকে হেল্প করে না এটা কমপ্লিটলি ফলস। আপনি যদি এটা মানুষকে হেল্প করে কি করে না সেটা আপনি বলতে পারেন, এটা মানুষের মানে ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। কিন্তু আমরা আজকে একটা 700 মেম্বারের অর্গানাইজেশন চালাচ্ছি। আপনি আমার একটা প্রোগ্রামে এসে দেখুন, সেখানে আপনি দেখবেন যে কত কাজ হচ্ছে নিজেদের মধ্যে। হ্যাঁ, আমরা একটা এস্টিমেট করার চেষ্টা করেছিলাম, যেহেতু এই ফিগারগুলো খুব ডিফিকাল্ট, বাট আমরা একটা মোটামুটি এস্টিমেট করেছি যে প্রায় গত 5 বছরে 1,300 কোটি টাকার ব্যবসা শুধু আমাদের কাউন্সিল মেম্বারদের নিজেদের মধ্যে হয়েছে। হ্যাঁ, এবার তার মধ্যে একটা হোটেলও বিক্রি হয়েছে, একজন মেম্বার একটা হোটেল বিক্রি করেছে, আরেকজন মেম্বার সেটা কিনে নিয়েছে। হ্যাঁ, তো এই যে টাইপের জিনিসপত্র, হ্যাঁ, বাঙালি কিন্তু ইজ ভেরি কনসার্নড অ্যাবাউট দিস। বাঙালি কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছে যে এই যে অপবাদটা তাকে দেয়া হচ্ছে, এই যে কথাটা তাকে বলা হচ্ছে যে তোমার দ্বারা ব্যবসা হবে না, তোমার পরের জেনারেশনদেরকে বলো গিয়ে চাকরি করতে, তোমার দ্বারা চাকরি ছাড়া আর কোনো গতি নেই, এটা কমপ্লিটলি ফলস।
দের আর টু মেনি এক্সাম্পলস উইচ উই ক্যান গিভ ইউ, যেখানে বাঙালি খুব সাকসেসফুলি ব্যবসা করছে। ওয়েস্ট বেঙ্গলে করছে, যেখানে খুব টাফ একখানা সিচুয়েশন ছিল গত 50 বছরে, এবং অন্য জায়গায় যেখানে তারা অপরচুনিটি পেয়েছে সেখানে তো দাপিয়ে করছে। আমার সিঙ্গাপুরের একজন ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, হ্যাঁ, সেখানে বসে একজন বাঙালি ব্যবসা ক্রিয়েট করেছে। আমরা ওদের সাথেও অ্যাসোসিয়েট করছি। উই ওয়ান্ট বেঙ্গলিজ টু কাম ব্যাক টু বেঙ্গল। বহু প্রবাসী বাঙালিও তারাও চেষ্টা করছেন বাংলাতে ইনভেস্ট করার। আমি অনুষ্ঠানটা শেষ করছি, কিন্তু একটা সুখবর এই মুহূর্তে রয়েছে। দেখুন, আমার যিনি কর্ণধার তিনি আমাকে এরকম কোনো রিল্যাক্সেশন এখনও দেননি। আমাকে হয়তো আগেই আসতে হবে অফিসে, কিন্তু সোমবার সকালে যাদের স্কুল থাকে সেই স্কুলে ছুটি বা উপস্থিতির শিথিলতার নির্দেশ দিল রাজ্য সরকার। অর্থাৎ ভোরবেলা করে স্কুলে যাদের যাওয়ার থাকে সেক্ষেত্রে কাল ছুটি বা বাঙ্ক করা যাবে শুধুমাত্র এই ওয়ার্ল্ড কাপের জন্য। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে 20 জুলাই রাত 12:30 থেকে যে স্পেন এবং আর্জেন্টিনার খেলা রয়েছে, এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে যে সকালে, অর্থাৎ মর্নিং স্কুল, আফটারনুন স্কুল না, 12টায় স্কুলে যাবো না, এটা চলবে না। ভোরবেলা যাদের স্কুল রয়েছে সেই স্কুলগুলি প্রয়োজনে উপস্থিতিতে শিথিলতা বা রিল্যাক্স অ্যাটেন্ডেন্স দিতে পারে অথবা ছুটি ঘোষণা করতে পারে। কোনো স্কুল যদি মনে করে তারা ছুটি ঘোষণা করে দিতে পারে, জেলা বিদ্যালয় পরিদর্শকরা অর্থাৎ ডিআইরা এই নির্দেশ সংশ্লিষ্ট সমস্ত মর্নিং স্কুলে পৌঁছে দেওয়ার কথাও বলেছেন। মর্নিং স্কুলে এই নির্দেশ কার্যকরী করার জন্য ডেপুটি ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন একটি নির্দেশনামা পাঠিয়েছেন রিপাবলিক বাংলায়। সেই খবর প্রথম ব্রেক। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। স্পেন জিতবে না আর্জেন্টিনা জিতবে, এই পোলিংটা আপনারা বজায় রাখুন, চালু রাখুন। 12:30 আমরা দেখব ফাইনাল আউটপুট কি। সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।